কি অলক্ষণে কথা রে বাবা, এখনো অব্দি এক ফোঁটা বৃষ্টির দেখা নেই। গায়ে ভর্তি ঘামাচি বেরিয়ে গেল, হাত পা মাথা সব গরমের জেরে পুড়ে গেল গা। শুধু গা হাত পা পুড়ে যাওয়াটাই দেখলে বউ, মাঠের ওই সবুজ ফসলগুলা আজ রোদে পুইরা একেবারে কালো হইয়া গেল, সেইগুলো তোমার চোখে পড়লো না? এইরকম অলক্ষণে গরমকাল আমি এর আগে কোনো বছরই দেখি নাই। আমিও তো দেখিনি গো, সেই ভয়ে আমার হাত পা শুকিয়ে যাচ্ছে। ফসলি যদি নষ্ট হয়ে যায় তাহলে খাবো কি? বলি হ্যাঁ গো, আজ সভায় গিয়ে জমিদার বাবুর সাথে একবার এটা নিয়ে কথা বলো না গো। হ্যাঁ, আমিও তাই ঠিক করছি। আজ সভাতে গিয়া হুজুরের সাথে এইটা নিয়েই কথা কমু। গণেশ দাদা, ও গণেশ দাদা, গণেশ দাদা গো বাড়ি আছো নাকি? মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তাই কি করবে বুঝতে পারতাছো না? এই প্রশ্ন নিয়েই আমার কাছে আইছো তো? হ্যাঁ গো গণেশ দাদা, আমাদের তো মাথা কাজ করছে না। তা তোমাদের দুজনরে একসাথে আসতে দেখেই বুঝছি। শোনো, আমি ঠিক করেছি আজকে সভাতে গিয়া হুজুরের কাছে এই অনাবৃষ্টির প্রসঙ্গটাই তুলবো। আচ্ছা গণেশ দাদা, তুমি একটু জমিদার বাবুকে বুঝিয়ে সুঝিয়ে বলো, নইলে তো না খেতে পেয়ে মারা যাব। দাঁড়াও ভাইয়া দাঁড়াও, আগে আমি হুজুররে বুঝায় বলি। হুজুর নিশ্চয়ই এর কিছু না কিছু একটা প্রতিকার বাইর করবেন। হুজুর, যা গরম পড়েছে, এবারে তো হাড়ির ভিতর চাল আর জল দিয়ে ছাদে রেখে এলেই ভাত হয়ে যাবে। তাও তো ভালো নায়েব মশাই, আপনি এখনো ভাত বানানোর জন্য চাল পাচ্ছেন, কিন্তু পরের বছর থেকে তো আর চালটাও পাবেন না। তখন আমাদের না খাইয়াই মরতে হইবে। কেন গণেশ, তুমি হঠাৎ এরকম অলক্ষণে কথা কেন বলছো? হুজুর, অনাবৃষ্টির কারণে আজ সারা রাজ্যে যে খরা পরিস্থিতি তৈরি হয়েছে তা তো ভয়ঙ্কর। হ্যাঁ, তা তো ঠিক, কিন্তু রোদ ঝড় জল বৃষ্টির উপর আমাদের তো নিয়ন্ত্রণ নেই। আমরাই বা কি করতে পারি বলো? হুজুর একদম ঠিক কথাই বলেছেন। খোদার উপর খোদগাড়ি করলে ঈশ্বরের রোষের মুখে পড়তে হবে। জন্ম মৃত্যুর মতোই এই বিষয়টাও পুরোপুরি ঈশ্বর দ্বারা নিয়ন্ত্রিত। খরা বন্যা এগুলো রোধ করার ক্ষমতা মানুষের নেই। আরে রোদ নাই বা করতে পারলাম, কিন্তু এর উপযুক্ত প্রতিকারের ব্যবস্থা তো করতে পারি। সেটা কি রকম গণেশ? দেখেন হুজুর, এই কথা তো আমরা সকলেই জানি যে আজ যতই অনাবৃষ্টি হোক না কেন, কাল না হয় পরশু না হয় 1 মাস বাদে ওই প্রকৃতির নিয়মে বৃষ্টি হইবেই। ফলে বন্যা পরিস্থিতি তৈরি হইবে। সেই বন্যার জলকে যদি আমরা বাঁধ তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারি, তাইলে পরের বছর আবার খরা পরিস্থিতি তৈরি হইলেও আমরা তার প্রতিকার করতে পারুম। ফসল চাষ হইবে, মানুষের মুখে হাসি বজায় থাকবে। দেখো দেখো, গণেশের বিটকেল বুদ্ধিটা দেখো। এখন এই শয়তান হুজুরের কানে বাঁধ তৈরির পরামর্শ দিচ্ছে, কিন্তু খরা বা বন্যা হলে তো আমারই লাভ। তখন মানুষের কাছে অর্থ থাকবে না, আর সেই সুযোগে আমি চড়া সুদে টাকা খাটাবো আর প্রচুর প্রচুর টাকা মুনাফা কামাবো। কি হইল হুজুর, আপনি চুপ করে আছেন কেন? আপনার কি আমার প্রস্তাবটা পছন্দ হইল না? আরে না না, পছন্দ হবে না কেন? এটা তুমি খুব ঠিক কথা বলেছো গণেশ। কি হেলাঠিয়াল, তোমার কি মনে হয়? গণেশ খুব ভালো বুদ্ধি দিয়েছে হুজুর। খরা হোক বা বন্যা, তার হাত থেকে আমাদের বাঁচাবে একমাত্র বাঁধ। কিন্তু তার সাথে সাথে হুজুর, আমার মনে হয় বেশ কিছু পুকুর কাটানোর ব্যবস্থা করতে হবে। সেই পুকুরের জল দিয়েই চাষাবাদ এবং গৃহস্থালির কাজকর্ম করা যাবে। নায়েব, এই তাহলে শুনলে তো, এবার চটপট বাঁধ তৈরি এবং পুকুর কাটাবার কাজ শুরু করে দাও। না হুজুর, এই কাজ আমি শুরু করতে পারবো না। সে কি, কেন পারবে না? হুজুর, পুকুর কাটতে কিংবা বাঁধ তৈরি করতে প্রচুর টাকা লাগবে, আর সেই টাকা এখন ভাড়ারে নেই। কেন ভাড়ারে সেই টাকা নেই কেন? হিসেব না হওয়া অবধি পুরোটা তো বলতে পারবো না হুজুর, কিন্তু মোদ্দা কথা, ভাড়ারের অবস্থা খুবই খারাপ। ভাড়ারের অবস্থা তো খারাপই হইবে যখন ভাড়ারের তদারকির ভার আপনার হাতে নায়েব মশাই। ভাড়ারের ঘটের ওপর যখন আপনি আম্রপল্লব হইয়া বইসা আছেন, খারাপ না হয়ে যাবে কোথায়? খবরদার খবরদার বলছি, খুব খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু গণেশ, কি বলতে চাইছো তুমি? আমি রাজকোষ থেকে টাকা সরাই? আচ্ছা বেশ,
যদি সৎ সাহস থাকে তাইলে হিসেবের খাতাটা সবার সামনে এনে দেখান দিনি। কি আমাকে এত বড় অপমান? থাকবো না আমি। হুজুর হুজুর, আপনি আমায় আলোয় আলোয় বিদায় দিন, ভালোই ভালোই আমি বাড়ি চলে যাই। উফ, থামো তো তোমার এই নাকে কান্না। রাজ্যের আকাশে বিপদের কালো মেঘ নিয়ে এসেছে, আর তুমি এখানে এইভাবে নাকে কান্না করছো? ছি 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 ছি। মানছি আমাদের কাছে অত পুকুর কাটানোর মতো বিপুল পরিমাণের অর্থ নেই, কিন্তু তার পরিবর্তে কি করা যায় সেটা তো ভেবে বের করো। যাক বাবা, এই নাকে কান্না কেঁদে রাজকোষের হিসেব দেখানোর এই ঝুপকিটা থেকে তো বেঁচে গেলাম, নইলে কি বিপাকে এই যে পড়তাম। যথাজ্ঞে হুজুর। কি হে কাপালি, তুমি বুঝতে পেরেছ তো আমি কি বলতে চাইছি? তুমি যেরকম বলছো সেরকম তন্ত্র মন্ত্র তো আমি করে দেব, কিন্তু তারপরে যদি বৃষ্টি না হয়, জমিদার বাবু তো আমাকে ছেড়ে কথা বলবে না। তখন কে বাঁচাবে আমায়? ও, তুমি না একটা আস্ত উজবুকে পরিণত হচ্ছ। আষাঢ় মাস তো পড়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হলো বলে। আমি শুধু চাইছি তুমি এই 2-1 দিনের মধ্যে বৃষ্টি পড়ার যোগ্যটা শুরু করে দাও, যাতে এর পরে যখন প্রাকৃতিক নিয়মে বৃষ্টি পড়বে, হুজুরের মনে হয় যে এই বৃষ্টি তোমারই যজ্ঞের ফল। তুমি শুধু আমি যেমনটা বলছি তেমনটা করো। এসব কি নায়েব, এত বড় ফর্দ? যজ্ঞটাও তো সেরকম বড় হুজুর। এ তো কোনো যে সে যজ্ঞ নয়, বরুণ দেবকে তুষ্ট করার যজ্ঞ। যজ্ঞ হবে মাটিতে। সেই যজ্ঞের ধোঁয়া এতই তেজি যেটা আকাশে গিয়ে ঘন কালো মেঘ জমাবে, সেই মেঘ থেকে বৃষ্টি পড়বে মাটিতে। এ কি আর চারটিখানি কথা? কি নিয়ে কথা হচ্ছে হুজুর, আমি কি জানতে পারি? ব্যাস, সর্বঘটে কাঠালি কলা এসে উপস্থিত। গণেশ, এই তুমি এসেছো, ভালো করেছো। এই দেখো, নায়েব আমার হাতে যজ্ঞের বড় ফর্দ ধরিয়ে দিয়েছে। কিছু মনে না করলে হুজুর, এই অধম কি ওই ফর্দটা একবার চোখের দেখা দেখতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই, কেন পারবে না? 200 কিলো গাওয়া ঘি, 300 কিলো আতপ চাল, 500টা ধুতি, 1000টা শাড়ি। ওরে বাবা রে হুজুর, একটা কথা কই, এইসব কেনাকেটা করতে যা খরচ হইবে, তা দিয়া হাসতে হাসতে গোটা 10 পুকুর আর গোটা 10 ইদারা খোঁড়ার কাজ হইয়া যাইতে পারে। এই চুপ করো তো, তুমি একটা আস্ত নাস্তিক। তুমি পুজো আচ্ছার কি বোঝো? হ্যাঁ, আপনার মতো হয়তো অত বুঝি না, কিন্তু যেইটুকু বুঝি তাতে এইটা আমার কাছে জলের মতো পরিষ্কার যে এই যে কাঠ আর ঘি দিয়া বৃষ্টি হইবে না, হবে শুধু পয়সার শ্রাদ্ধ পিণ্ডি। হুজুর, আপনি কিন্তু গণেশকে চুপ করতে বলুন হুজুর, নইলে আমি কিন্তু আমার মাথাকে আর হিমবাহের মতো ঠান্ডা রাখতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, কিন্তু গণেশ, আগেকার দিনে তো এইভাবেই কাজ হতো। আগেকার দিন বলতে সেটা ছিল সত্য যুগ। তখন হয়তো হইতো হুজুর, কারণ তখন সাধু সন্ত্ররা এইরকম নকল ভেষধারী তান্ত্রিক বা কাপালিক ছিলেন না। শোনো গণেশ, তুমি স্বামী কুচুটেনন্দের ক্ষমতার কথা কিচ্ছু জানো না। তিনি যুগ যুগ ধরে বহু অসাধ্য সাধন করে আসছেন। ও তাই বুঝি আপনার কুচুটে নন্দ এই এত উপকরণের ফর্দটা হুজুরের হাতে ধরায় দিলেন? তাইলে তো কুচুটে নন্দ কি অসাধ্য সাধন করছেন সেই ফর্দটাও ধরাইতে হইবে না মশাই। এই মেরেছে গণেশ, তো দেখছি এইভাবে কথার মার প্যাচে আমাকে মেরেই ফেলবে। না 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 না, একবার যদি গণেশের প্যাচে আমি ধরা পড়ে যাই, তাহলে আমার বা হাতের উপরি রোজগারটা পুরোটাই বন্ধ হয়ে যাবে, আর হুজুরের সামনে আমার হাড়িও ভেঙে যাবে। আচ্ছা হুজুর, তাহলে মানে আপনি আমাকে এখন ছেড়ে দিন, আমি গিয়ে স্বামীজিকে বারণ করে দিয়ে আসি। কিন্তু হুজুর, আপনি একটা কথা ভেবে দেখুন, গণেশের বুদ্ধিতে গিয়ে যদি পুকুর আড়ি দ্বারা কাটতে শুরু করি, তাহলে কিন্তু জল পেতে পেতে অন্তত 10 থেকে 12 দিন সময় লাগবে, আর যজ্ঞ করলে আপনি হাতে নাতে তৎক্ষণাৎ ফল পেয়ে যেতেন। না, রাজ্যে বৃষ্টির আকাল এইরকম ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে যে আমি এতদিন অপেক্ষা করতে চাই না। এই নায়েব, এই তো তুমি যজ্ঞের ব্যবস্থা শুরু করো, আমি কাল পরশুর মধ্যেই যজ্ঞ করাতে চাই। হ্যাঁ, যথা আজ্ঞা হুজুর। ওম বরুণ দেবায় নমঃ।
ওম বৃষ্টিয়ায় নমঃ, ওম বরুণ দেবায় নমঃ। সে কি গো, তুমি জমিদারের এত কাছের মানুষ হয়েও জমিদারের যোগ্য দেখতে গেলে না? দূর দূর, পয়সা নষ্ট কইরা ওই সমস্ত ওই কাঠ আর ঘি পোড়া দৃশ্য দেখার কোনো শখ আমার নাই। চারিদিকে এই খরা পরিস্থিতি থেকে মানুষরে মুক্তি দিতে দরকার ছিল ইদারা খোড়া কিংবা পুকুর কাটার। তা না কইরা জমিদার বাবু ওই শয়তান নায়েবের বুদ্ধিতে কান দিয়া পূজা আচ্ছা করতে বসি গেলেন। তা তুমি ওখানে ছিলে কি করতে? জমিদার বাবুকে একটু বোঝাতে পারলে না? সে চেষ্টা আমি কম করিনি বউ, কিন্তু উনি যদি আমার কথা না শুনেন তাইলে আমি কি করতে পারি বলো? ঠিক আছে, শুনলো না, জমিদারের রাজ্য, জমিদারের অর্থ, তিনি যেভাবে খুশি খরচ করবেন, আমার কি? কিন্তু শেষে যখন ঠকবেন তখন বুঝবেন এই গণেশের কথা বাসি হলে কেমন খাটে। জমিদার বাবু, যজ্ঞ সম্পূর্ণ হলো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাহলে এবার বৃষ্টি নামবে তো? আরে নামবে না মানে? আলবাত নামবে। যজ্ঞের সময় এই যে গুচ্ছ গুচ্ছ কাঠ, ঘি পুড়ে এই যে কালো ধোঁয়াটা তৈরি হলো, সেটা কি আর নিছক মুখ দেখাতে? এই ধোঁয়া পৃথিবীর সমস্ত কালো মেঘকে এক জায়গায় করে বৃষ্টি হয়ে আমাদের রাজ্যের ওপর ঝরে পড়বে। কদিনের মধ্যে? আশা করি আজ নয়তো কাল, না হলে 3 দিনের মধ্যে বৃষ্টি নামবেই নামবে। এই কপালি, দাঁড়াও দাঁড়াও বলছি। তুমি কি ভেবেছো নায়েবের চোখে ধুলো দিয়ে তুমি এই গ্রামে থাকতে পারবে? আমায় ছেড়ে দিন নায়েব মশাই, আমায় ছেড়ে দিন। পালাচ্ছ কোথায় বেয়াদব? যজ্ঞ করার পর আজ 2 দিন হয়ে গেল, কিন্তু বৃষ্টি তো দূর, আকাশে এক ফালি মেঘের পর্যন্ত দেখা পাওয়া যায়নি। এই ভয়ে তো আমি তোমাকে আগেই বলেছিলাম নায়েব মশাই, আমি এই কাজ পারবো না, কিন্তু তুমি জোর করাতেই আমি। ঢং দেখে আর পাচ্ছি না। তুমি কি বাচ্চা ছেলে যে আমি তোমাকে ভাত মেখে খাইয়ে দিলাম আর তুমি খেয়ে নিলে? তোমার কি দরকার ছিল অত বড় মুখ করে হুজুরকে বলার যে 3 দিনের মধ্যেই বৃষ্টি হবে? না মানে শোনো, কালকের মধ্যে বৃষ্টি না নামলে হুজুর তোমাকে তলব করবেন। তখন তুমি কি বলবে সেটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, শোনো। মানে বলছি নায়েব মশাই, এইসব কথাগুলো আমাকেই বলতে হবে? হ্যাঁ, তোমাকেই বলতে হবে। কেন, মোটা টাকা দক্ষিণা নেওয়ার সময় মনে ছিল না? যাব বাবা, এ তো সব বেটাকে ছেড়ে দিয়ে বেড়ে বেটাকে ধর। কি হলো নায়েব? তোমার আনা কাপালিক তো বলেছিল যজ্ঞের 3 দিনের মধ্যেই বৃষ্টি নামবে, কিন্তু 5-5টা দিন কেটে গেল, কই বৃষ্টি তো নামলো না। যাও সেই কাপালিকের কাছ থেকে কারণটা জেনে এসো। আমার কাছে যাওয়ার প্রয়োজন নেই হুজুর, আমি আপনার মন পড়তে পেরে নিজে নিজেই এসে উপস্থিত হলাম। বলুন বলুন, আপনি কি জানতে চান? এই মানে কাপালিক বাবু, আপনার কাছে আমার একটাই প্রশ্ন। আপনি বলেছিলেন যজ্ঞের 3 দিনের মধ্যেই বৃষ্টি হবে, এখন তো 5-5টা গোটা দিন কেটে গেল, তবু বৃষ্টি নামলো না কেন? আমি তো আপনারে আগেই কইছিলাম হুজুর, এই সমস্ত যজ্ঞ টজ্ঞ কইরা কোনো লাভ হইবে না, এইগুলা হইল শুধু পয়সা নষ্ট। এই রাজ্যে বৃষ্টি কি করে হবে হুজুর? আমি গণনা করে দেখেছি, এই রাজ্য অনাচারে অনাচারে ভরে গেছে, মানুষের পাপের ঘোড়া প্রায় পূর্ণ হয়ে গেছে। অনাচার? কিসের অনাচার? আপনার রাজ্যে অধিকাংশ মানুষ প্রচন্ড মিথ্যা কথা বলে, তাই বরুণদেব ক্ষেপে গিয়ে এই রাজ্যের ওপর দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছেন। কি বলছো তুমি কাপালিক? আমার রাজ্যের লোকেরা মিথ্যে কথা বলে? ছি 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 ছি, এ তো ভারী অন্যায়। লাঠিয়াল, শোনো, আদেশ করুন হুজুর। শোনো লাঠিয়াল, সারা রাজ্যে ঢেঁড়া পিটিয়ে দাও। আমার রাজ্যে কেউ যদি মিথ্যে কথা বলে তবে তার মৃত্যুদণ্ড নিশ্চিত। ভেবেছিলাম একটা কথাও কইব না, চুপ করেই থাকবো।
কিন্তু চোখের সামনে যা কিছু অন্যায় হচ্ছে তা দেখে আর চুপ থাকতে পারতাছি না। আপনি কি মনে করছেন হুজুর আইন করলেই সবাই সত্যি কথা কইবে? আইন কইরা আপনি কাউরে দিয়া সত্যি বলাইতে পারবেন না হুজুর। এইটা মানুষের অন্তর থেকে আসে। মানুষের ভালো হয় তার ভেতরে সত্যের জোরে। এই এই আমার সাদা ধুতিতে কাদা লাগানোর চেষ্টা করে তুমি নিজেকে ভীষণ চালাক মনে করছো, তাই না? না হুজুর, আমি নিজেরে কখনোই চালাক বলে মনে করি না, কিন্তু আপনার ভুলগুলা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াটারে আমি আমার কর্তব্য বলে মনে করি হুজুর। কি তুমি আমার ভুল ধরবে? তুমি জমিদারের ভুল ধরবে? এত বড় সব জানতা হয়ে গেছো গণেশ। এবার তুমি তোমার এই ব্যবহারের শাস্তি পাবে। আগামী 2 মাস আমি তোমার মুখ পর্যন্ত দেখতে চাই না। যাও, সভা থেকে বেরিয়ে যাও, যাও। খুব ভালো করেছেন হুজুর, খুব ভালো করেছেন। গণেশ খুব বার বেড়েছিল। গণেশ দাদা, ও গণেশ দাদা, কোথায় গেলে? কি ব্যাপার এত চেঁচামেচি কিসের? একদিকে তো ভগবানের মার, এক ফোঁটা বৃষ্টির দেখা নেই, আর ওদিকে জমিদার বাবু খেপে গেছেন। জমিদার বাবু তার বাড়ির ফটকের কাছে একটা ফাঁসির মঞ্চ তৈরি করেছেন, সেটা পাহারা দিচ্ছে লাঠিয়াল এবং তার কয়েকজন সাঙ্গপাঙ্গ। তাই নাকি? জমিদার বাবু আদেশ দিয়েছেন প্রশ্নের উত্তর না দিয়ে কেউ সেই ফটক দিয়ে যেতেও পারবে না, আসতেও পারবে না। সব সময় প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, আর যদি কোনোভাবে উত্তর মিথ্যে প্রমাণিত হয় তবে সঙ্গে সঙ্গে তাকে ফাঁসিতে ঝোলানো হবে। ওরে বাবা, 2 দিনে এত কিছু হইয়া গেছে! হ্যাঁ গণেশ দাদা, প্রাণের ভয়ে গ্রামের মানুষরা তো ঘর থেকে বেরোনোই ছেড়ে দিয়েছেন। আচ্ছা তুমি বলো, এইভাবে কি বাঁচা যায়? সবই তো বুঝলাম, ব্যাপারটা তাইলে আমারই দেখতে হচ্ছে। এই যে গণেশ, কোথায় যাচ্ছ তুমি? আমি যাচ্ছি ফাঁসি কাটে ঝুলতে। গণেশ, আমার কি জানি মনে হচ্ছে তুমি মিথ্যে কথা বলছো। আমি যদি মিথ্যে কথা কইয়া থাকি তাইলে এক্ষুনি আমারে ফাঁসিতে সরায় দেন। না 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 না, তাহলে তো তোমার কথাটাই সত্যি হয়ে যাবে। বাবা, এত সত্যি মিথ্যে আমার সব গুলিয়ে যাচ্ছে। আমি এর বিচার করতে পারবো না। তুমি বরং হুজুরের কাছে চলো। কি হইল হুজুর? আমার ফাঁসির বিচার করতে আপনার এত সময় লাগতাছে কেন? গণেশ তো ঠিকই বলেছিল, এইভাবে আইন করে কাউকে সত্যিবাদী করা যায়? সত্যটা আসে ভেতর থেকে। কি হইল হুজুর? আমার কাছে কিন্তু অত সময় নাই। আপনি বিচার করেন, নাইলে আমি নিজেই গিয়ে ফাঁসিতে গিয়ে ঝুলে যাব। না না গণেশ, আজকে তোমার সামনে স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই যে সেদিন আমি ভুল বলেছিলাম। আমায় তুমি ক্ষমা করে দাও গণেশ, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আপনি যদি নিজের ভুল বুঝতেই পারেন হুজুর, তাইলে আমার আগের দেওয়া প্রস্তাব মতো গ্রামে পুকুর খননের কাজ শুরু করেন। আর আপনার পাশে যে লোকটা দিন রাত আপনারে মিথ্যা বলে বিভ্রান্ত করতেছে, তারে শায়েস্তা করেন হুজুর। পাজি নায়েব, হুজুর আমায় ক্ষমা করে দিন হুজুর, আমার কোনো দোষ নেই, সব দোষ ওই কাপালিকের। কিন্তু ওই পুকুর খনন না করে আমাকে যোগ্য করতে উস্কেছিল কে? ওই কাপালিককে এখানে নিয়ে এসেছিল কে? মানে হুজুর আমি। তাহলে এবার সব অপকর্মের দায় মাথায় নিয়ে শাস্তি তো তোমায় পেতেই হবে নায়েব। যাও, এবার কোদাল নিয়ে মাটি কুপিয়ে পুকুর খোঁড়া শুরু করো। এটাই তোমার শাস্তি, নইলে মাঠে তপ্ত রোদে তোমায় আর কাপালিককে বেঁধে রাখবো, আর তারপর তোমরা শুকিয়ে কাঠ হলে সেই কাঠ দিয়ে বৃষ্টির জন্য যজ্ঞ করব। হ্যাঁ, ওরে বাবা রে, পালাই রে।